ওকে, সো আমরা ডিভিডেন্ড পলিসি করছিলাম, সেটাই কন্টিনিউ করবো আজকে। সো ডিভিডেন্ড পলিসিতে ডিভিডেন্ড পলিসি এই চ্যাপ্টারে বেসিক্যালি আমরা কনসার্ন যে একটা কোম্পানি তার ডিভিডেন্ড যখন ডিক্লেয়ার করছে ঠিক কতটুকু টাকা ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে, এবং কোম্পানির যিনি ফাইন্যান্সিয়াল ম্যানেজার তিনি কিন্তু এটা সবসময় মাথায় রাখবেন যে এমন একটা ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে হবে যাতে কিনা কোম্পানির যে ভ্যালু অফ দ্য ফার্ম যেটাকে বলে সেটা ম্যাক্সিমাম হয়। সো এর জন্য আমাদের নেসেসারি যে ফর্মুলাসগুলো লাগবে, যেমন একটা আমরা শিখেছিলাম ডিভিডেন্ড পে আউট রেশিও, লাস্ট ক্লাসেও করেছিলাম ডিভিডেন্ড পে আউট রেশিও। এটা কি ছিল? ডিপিএস বাই ইপিএস, অর্থাৎ ডিভিডেন্ড পার শেয়ার বাই আর্নিং পার শেয়ার। মানে বলতে পারি যদি একটা কোম্পানির ডিভিডেন্ড পে আউট রেশিও is 60%, তার মানে ওই কোম্পানির রিটেনশন রেশিও 40%. That means retention is equals to 100 minus dividend payout ratio. আরো সিম্পলিফাই করলে এটাকে যে একটা কোম্পানি তার যদি 100 রুপিস আর্নিং হয়, সে তার মধ্যে 60 রুপিস ডিভিডেন্ড দিচ্ছে, 40 রুপিস রিটেনশন করছে, অর্থাৎ অ্যাজ রিজার্ভ বিজনেসে ইন্টারনাল ক্যাপিটাল হিসেবে ইউজ করতে চাইছে। ওকে, সো আর্নিং পার শেয়ার যেটাকে আমরা ইপিএস বলছি সেটা কি করে পাই? টোটাল আর্নিংস অ্যাভেলেবল টু ইকুইটি শেয়ার হোল্ডার্স, ডিভাইডেড বাই আমরা কি করব নাম্বার অফ ইকুইটি শেয়ারস। সেটা করলে আমরা পাবো কি আর্নিং পার শেয়ার। সো আর্নিং পার শেয়ারের একটা পোর্শন ডিভিডেন্ড পে আউট হয় আর একটা পোর্শন রিটেন্ড আর্নিং হয়। আগের ক্লাসে আমরা ওয়াল্টন মডেল করেছিলাম। ওয়াল্টন মডেলের কিছু অ্যাজাম্পশন ছিল এবং ওয়াল্টার যে ডিসিশনটা দিয়েছিল, ওয়াল্টারের ডিসিশনে কি ছিল? যদি কোনো একটা সিচুয়েশনে আর গ্রেটার দ্যান কি, তার মানে রিটার্ন অন ইকুইটি যদি কস্ট অফ ক্যাপিটালের থেকে গ্রেটার হয়, রিটার্ন অন ইকুইটি গ্রেটার দ্যান কস্ট অফ ক্যাপিটাল, তাহলে সে মতো অবস্থায় কোম্পানির অপটিমাম ডিভিডেন্ড পে আউট রেশিও হওয়া উচিত 0%। এটা ছিল ওয়াল্টারের বক্তব্য। গর্ডন সেই জায়গায় কি বলছে? আচ্ছা, গর্ডন কি বলছে সেটা আসবার আগে ওয়াল্টার পুরো ব্যাপারটা একটু বলে নেই, তারপর ওয়াল্টারের সাথে গর্ডনকে কম্পেয়ার করতে আমাদের সুবিধা হবে। ওয়াল্টার আর কি বলেছিল যে আর লেস দ্যান কে যদি হয়, দ্যাট মিনস রিটার্ন অন ইকুইটি এটা যদি লেস দ্যান হয় কস্ট অফ ক্যাপিটাল বা ক্যাপিটালাইজেশন রেটের থেকে এটা কম হয়, তাহলে কিন্তু অপটিমাম ডিভিডেন্ড পে আউট রেশিও 100%। পে আউট রেশিও ইজ 100%। এবং যেক্ষেত্রে আর ইকুয়ালস টু কে, দ্যাট মিনস রিটার্ন অন ইকুইটি এবং কস্ট অফ ক্যাপিটাল দুটোই ইকুয়ালস, সেক্ষেত্রে কিন্তু ডিভিডেন্ড কোম্পানি যাই দিক না কেন তার জন্য কোম্পানির ভ্যালু যেটা সেটা কিন্তু বা প্রাইস অফ দ্য শেয়ার যেটা সেটা এফেক্টেড হয় না। সো অ্যাজ পার ওয়াল্টার ছিল আর গ্রেটার দেন কে হলে ডিভিডেন্ড পে আউট রেশিও শুড বি 0%, আর উনি বলেছেন আর যদি লেস দেন কে হয় তাহলে ডিভিডেন্ড পে আউট রেশিও 100%, আর আর ইকুয়ালস টু কে হলে ডিভিডেন্ডের সাথে প্রাইসের রিলেশন নেই। প্রাইস ডিভিডেন্ড তুমি যেমন দেও না কেন, প্রাইস উইল রিমেইন সেম। এবার আমাদের গর্ডনস মডেলে কি বলছে? গর্ডনস মডেলে একদম ওয়াল্টার যে কথা বলেছে সেই একই কথা বলেছে। ওয়াল্টারের যেমন কিছু অ্যাজাম্পশন ছিল, গর্ডন মডেলেরও কিন্তু কিছু অ্যাজাম্পশন আছে। গর্ডনস মডেলের অ্যাজাম্পশন কি কি? যেমন কোম্পানির যদি ফার্দার ক্যাপিটালের রিকোয়ারমেন্ট হয়, যে সমস্ত কোম্পানির এক্সপ্যানশন প্রজেক্ট আছে সেগুলোকে যদি গ্র্যাব করতে আরও টাকার প্রয়োজন, তো সেক্ষেত্রে কোম্পানি মার্কেটে ফ্রেশ ইস্যু করতে পারবে না। যদিও এই ধরনের অ্যাজাম্পশন করার অ্যাবসার্ড, কোম্পানি মার্কেটে ফ্রেশ ইস্যু করার অপশন তো থাকতেই পারে,
সুতরাং এই যে অ্যাজাম্পশন করে নেওয়া এটা কিন্তু কমপ্লিটলি প্র্যাকটিক্যালি এটা অ্যাবসেন্ট, কিন্তু এটা গর্ডনস মডেলের অ্যাজাম্পশনের মধ্যে একটা অ্যাজাম্পশন যে কোম্পানি যদি ফার্দার টাকার রিকোয়ারমেন্ট হয় সেটা কিন্তু ইস্যু অফ শেয়ারসের মাধ্যমে করবে না। সেটা সোর্স কি না, কোম্পানির যেটা প্রফিটটাকে অ্যাজ এ ইন্টারনাল ক্যাপিটাল কোম্পানি ইউজ করবে। তারপরে আরও কি অ্যাজাম্পশন আছে, আরও অ্যাজাম্পশন হচ্ছে ট্যাক্স রেট বলে কিছু নেই, কিন্তু এটা কি প্র্যাকটিক্যালি সত্যি? আমরা জানি প্রত্যেক কোম্পানিকে তার প্রফিটের উপর গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়। সো এরকম আরও কিছু অ্যাজাম্পশন গর্ডন করেছে, সেই অ্যাজাম্পশনের উপর বেস করে গর্ডন যে মডেলটা দিয়েছে সেই মডেলটা কি, গর্ডন বলেছে কোন একটা কোম্পানির প্রাইসের সাথে অবশ্যই ডিভিডেন্ডের রিলেশন আছে। একটা কোম্পানি ডিভিডেন্ড কতটা পে করছে তার দ্বারা কোম্পানির প্রাইস এফেক্ট হয়, এবং উনি কিন্তু অলমোস্ট ওয়াল্টার যে কথা বলেছেন সেই কথাই বলেছেন, শুধু একটু ডিফারেন্স। গর্ডন কি বলেছে, যদি দেখো আর গ্রেটার দ্যান কে, আর গ্রেটার দ্যান কে হলে ডিভিডেন্ড পে আউট রেশিও হওয়া উচিত অপটিমাম ডিভিডেন্ড পে আউট রেশিও, ডিভিডেন্ড পে আউট রেশিওটা যত ডিভিডেন্ড কম দেবে কোম্পানি শেয়ার প্রাইসটা তত ম্যাক্সিমাম হবে। ওয়াল্টার যেখানে কিন্তু বলেছিল 0%, সেই জিনিসটা কিন্তু গর্ডন বলেনি। গর্ডন যে মডেলের জন্য যে ফর্মুলা উনি ড্রাইভ করেছেন সেখানে কিন্তু ডিভিডেন্ড পে আউট রেশিও যদি 0% ধরো তাহলে কিন্তু সেটা ম্যাথমেটিক্যালি পসিবল না। তো গর্ডন কি বলেছে, যদি দেখো আর গ্রেটার দেন কে, দ্য মিনিমাম দ্য ডিভিডেন্ড ম্যাক্সিমাম দ্য শেয়ার প্রাইস। ডিভিডেন্ড কোম্পানি যত কম করবে সেটা শেয়ার প্রাইস কোম্পানির তত ম্যাক্সিমাম হবে, কিন্তু কখনোই সেটা 0% এটা কিন্তু উনি বলেননি, যেটা ওয়াল্টার বলেছে। এবং ওয়াল্টারের যে ফর্মুলাটা দিয়েছিল সেখানে কিন্তু একদম প্রুফড যে 0% ডিভিডেন্ড পে আউট রেশিওতে কোম্পানির শেয়ার প্রাইসটা ম্যাক্সিমাম হয়েছে। কিন্তু গর্ডন সেই জায়গাটা একটু ভেরিয়েশন করলো, উনি বলেছেন আর গ্রেটার দ্যান কে হলে ডিভিডেন্ড পে আউট রেশিওটা যত মিনিমাম হবে শেয়ার প্রাইসটা তত ম্যাক্সিমাম হবে। অর্থাৎ কম ডিভিডেন্ড দাও ইন দ্যাট সিচুয়েশন যদি রিটার্ন অন ইকুইটি কস্ট অফ ক্যাপিটালের থেকে বেশি হয়। আর আর লেস দ্যান কে হলে তিনি বলেছেন ডিভিডেন্ড পে আউট রেশিও শুড বি 100%, ডিভিডেন্ড পে আউট রেশিও শুড বি 100%। ঠিক আছে, যেটা কিনা ওয়াল্টারও কিন্তু আর লেস দ্যান কে হলে কি বলেছে যে রিটার্ন অন ইকুইটি যেহেতু কস্ট অফ ক্যাপিটালের থেকে কম, পুরো টাকাটাই ডিভিডেন্ড দিয়ে দাও। সো ইনিও সেই একই কথা বলেছেন যে ডিভিডেন্ড পে আউট রেশিও আর লেস দ্যান কে হলে 100%, আর আর ইকুয়ালস টু কে হলে তখন কিন্তু ওই ওয়াল্টারের মতো গর্ডনও একই কথা বলেছে যে ডিভিডেন্ড উইল নট অ্যাফেক্ট দ্য শেয়ার প্রাইস, তো এই ব্যাপারটা, এই যে গর্ডন যে কথাগুলো বললো, যে কমেন্টসগুলো দিয়েছে, তার জন্য উনি শেয়ার প্রাইসের জন্য যে ফর্মুলা ডিরাইভ করেছেন যে কোন একটা কোম্পানির শেয়ার প্রাইস পি ইকুয়ালস টু ই ইন্টু 1 মাইনাস বি পুরোটা বাই কে মাইনাস জি, ওয়ের ই হচ্ছে আর্নিং পার শেয়ার, একটা শেয়ারে কোম্পানি কত আর্ন করেছে, বি হচ্ছে রিটেনশন রেশিও, কোম্পানি রিটেনশন কতটা করছে, দ্যাট ইজ বি। মানে যদি আর্নিং এর মধ্যে কোম্পানি 70% ডিভিডেন্ড পে আউট করে তাহলে রিটেনশনটা কত, 30%। আর কে হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল, অর্থাৎ শেয়ার হোল্ডাররা কোম্পানির কাছ থেকে যে রিটার্নটা এক্সপেক্ট করে দ্যাট ইজ কস্ট অফ ক্যাপিটাল। আর জি হচ্ছে গ্রোথ রেট, কোম্পানির গ্রোথ, যে গ্রোথ রেটটা আমরা কি করে বার করি, বি ইন্টু আর, বি হচ্ছে রিটেনশন রেশিও, আর হচ্ছে রিটার্ন অন ইকুইটি, এই দুটোকে মাল্টিপ্লাই করলে আমরা গ্রোথ রেট পেয়ে যাব। সো গর্ডন কি করেছেন, কোন কোম্পানির শেয়ার প্রাইস পি কে বলেছেন এই ফর্মুলা দিয়ে উনি ডিরাইভ করেছেন, এবং উনি যে কমেন্ট করেছেন যে আর গ্রেটার দ্যান কে হলে যত কম ডিভিডেন্ড কোম্পানি দেবে পি তত ম্যাক্সিমাম হবে, আর আর লেস দ্যান কে হলে ডিভিডেন্ড পুরো 100% দিয়ে দাও, আর ইকুয়ালস টু কে হলে ডিভিডেন্ড শেয়ার প্রাইসকে এফেক্ট করে না। তবে পরবর্তী সময় গর্ডন কিন্তু একটা কথা বলেছে যে ক্ষেত্রে আর ইকুয়ালস টু কে সেক্ষেত্রে ডিভিডেন্ড শেয়ার প্রাইসকে এফেক্ট করে না, কিন্তু তবুও শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে এক্সপেকটেশন থাকে যে ফিউচারে কি পাবো সেটার দরকার নেই, এক্ষুনি ডিভিডেন্ডটা পেলে ভালো হয়। তো সেক্ষেত্রে ডিভিডেন্ডটা দেওয়া যেতে পারে যখন কিনা আর ইকুয়ালস টু কে, ডিভিডেন্ড দেওয়াটাই প্রেফারেবল, তাতে শেয়ার হোল্ডাররা বেশি খুশি হয়। তো মোটামুটিভাবে গর্ডনস মডেলে আমরা এই কনক্লুশনটা রাখছি যে পি ইকুয়ালস টু ই ইন্টু 1 মাইনাস বি বাই কে মাইনাস জি, এই ফর্মুলাটাকে মাথায় রাখতে হবে। আর এইটুকু, এই যে কমেন্টস বা কনক্লুশন যেটা গর্ডন করেছে, আর গ্রেটার দ্যান কে হলে মিনিমাম ডিভিডেন্ড পে আউট রেশিও করো, আর আর লেস দ্যান কে হলে ডিভিডেন্ড পে আউট রেশিওকে 100% করো।
আর আর ইকুয়ালস টু কে হলে ডিভিডেন্ড উইল নট অ্যাফেক্ট দ্য শেয়ার প্রাইস। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবার আমরা এক্সাম্পল নিয়ে জিনিসটাকে আরো আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করি। এক্সাম্পল, যেমন একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো কোনো একটা সিচুয়েশনে বলা আছে ইপিএস আর্নিং পার শেয়ার হচ্ছে 75, ওকে, আর্নিং পার শেয়ার 75, আর বলা আছে ক্যাপিটালাইজেশন রেট, যেটাকে আমরা কে বলি। ক্যাপিটালাইজেশন রেট মানে হচ্ছে কে, কস্ট অফ ক্যাপিটাল 13%, আর রিটেনশন রেশিওটা আমরা ধরছি দ্যাট ইজ 40%। তোমাকে বলেছে ডিটারমাইন শেয়ার প্রাইস when IRR stands for internal rate of return, যেটা আসলে কি রিটার্ন অন ইকুইটি আর is 15%. So all informations are there, very easy. শুধু আমাকে গজনের ফর্মুলাটা মাথায় রাখতে হবে। এখন আলটিমেটলি আমাকে শেয়ার প্রাইস বার করতে বলেছে, মানে পি ক্যালকুলেট করতে হবে। সলিউশন কি করব? পি ইকুয়ালস টু আমরা অলরেডি কি লিখেছি, ই ইন্টু 1 মাইনাস বি পুরোটা বাই কে মাইনাস জি। ভ্যালু পুট করি, ই কত? ই হচ্ছে আর্নিং পার শেয়ার দ্যাট ইজ 75। বি কত? বি হচ্ছে রিটেনশন রেশিও দ্যাট ইজ 0.4। তার মানে 75 ইন্টু 1 মাইনাস 0.4 পুরোটা ডিভাইডেড বাই কে কস্ট অফ ক্যাপিটাল। কস্ট অফ ক্যাপিটাল ইজ হাউ মাচ? 13%। সো নিচে লিখলাম 0.13 মাইনাস আর জি হচ্ছে বি ইন্টু আর, এই যে গ্রোথ রেট আমরা দেখিয়েছিলাম, রিটেনশনের সাথে রিটার্ন অন ইকুইটি মাল্টিপ্লাই করতে হবে। সো রিটেনশন 0.4 অ্যান্ড রিটার্ন অন ইকুইটি ইজ 0.15। সো এখান থেকে আমরা কি পাচ্ছি? এটা মানে হচ্ছে 1 মাইনাস 0.4 মানে হচ্ছে 0.6। সো 75 ইন্টু 0.6 আর নিচে 0.13 into 0.4 into 1.5, so 0.4 into 1.5 এটা যদি আমরা ক্যালকুলেট করি 0.4 into 0.15 এটা আসছে কত? 0.06। সো এটা ক্যালকুলেট করলে আলটিমেটলি আমাদের পি বেরোবে 642.86। সো দ্যাট ইজ দ্য প্রাইস। So as per Gordon's model, P equals to E into 1 minus B by K minus G, এবং সেখান থেকে প্রাইসটা বেরিয়েছে। ওকে, আরো একটা এক্সাম্পল নিই। নেক্সট এক্সাম্পল, কোয়েশ্চেন নাম্বার 13 আমরা করব। কোয়েশ্চেন নাম্বার 13, যেখানে কিনা আমাকে বলে দিয়েছে ইপিএস আর্নিং পার শেয়ার ইকুয়ালস টু 15 rupees. Shareholders expected rate of return. Shareholder যে রিটার্নটা এক্সপেক্ট করে দ্যাট ইজ কস্ট অফ ক্যাপিটাল। কস্ট অফ ক্যাপিটাল অঙ্কে বলা আছে হুইচ ইজ অ্যাকচুয়ালি সিম্বলিক্যালি কে বলা আছে কত? 10% মানে 0.1। আর বলছে গর্ডনসের বেসিক ভ্যালুয়েশন ফর্মুলা অ্যাপ্লাইজ। তার মানে গর্ডনসকে তোমায় ফলো আপ করতে হবে। বেসিক ভ্যালুয়েশন ফর্মুলা অ্যাপ্লাইজ, ওকে। তার মানে গর্ডনকে তোমায় মাথায় রাখতে হবে। কস্ট অফ ক্যাপিটাল ইপিএস বলা আছে, রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট দ্যাট ইজ রিটার্ন অন ইকুইটি আর, সেটা কিন্তু অঙ্কে বলেনি, দ্যাট ইজ এ কোয়েশ্চেন মার্ক। আর আরো বলে দিয়েছে কোম্পানির মার্কেট প্রাইস অফ শেয়ার that is P বলে দিয়েছে 150। আর ডিভিডেন্ড পে আউট রেশিও বলা আছে 80%। তোমাকে বলেছে ক্যালকুলেট দ্য রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এই যে রিটার্ন অন ইনভেস্টমেন্টটা দেওয়া নেই। আগের সামসে কি করেছিলাম? পি বার করেছিলাম, মানে ইকুয়েশনে পি আননোন ছিল, বাকি সব নোন ছিল, সবগুলো বসিয়ে পি ক্যালকুলেট করে নিয়েছিলাম। আর এখানে রিটার্ন অন ইকুইটিটা আননোন, বাকি সব নোন, কারণ এখানে পি দেওয়া আছে, মার্কেট প্রাইস দেওয়া আছে। সো এর সলিউশন কি করব?
একদম গর্ডনের যে ফর্মুলা, পি গর্ডন কি দিয়ে বলেছে, ই ইন্টু 1 মাইনাস বি ডিভাইডেড বাই কে মাইনাস জি। এটাকে এবার ইকুয়েশনটাকে সলভ করতে হবে। পি ইকুয়ালস টু হাউ মাচ, 150, আর্নিং পার শেয়ার কত 15 ইন্টু 1 মাইনাস বি। স্যার যদি ডিভিডেন্ড পে আউট রেশিও 80% হয়, তার মানে বলতে পারি রিটেনশন রেশিওটা কত, 100 মাইনাস 80, 20%। 20% মানে কত বলতে পারি, 0.2, পুরোটা ডিভাইডেড বাই কে হচ্ছে 0.1 মাইনাস জি হচ্ছে বি ইন্টু আর। জি মানে আমরা কি জানি, বি ইন্টু আর। সো বি রিটেনশন রেশিও এখানে 0.2, আর ইজ আ কোয়েশ্চেন, সো 0.2 আর। নেক্সট লাইন কি করব, 150 ইন্টু 0.1, সেটা করলে 15 মাইনাস 150 ইন্টু 0.2, 150 ইন্টু 0.2, আমি একটু দেখিয়ে দিই ক্যালকুলেটরে, 150 ইন্টু 0.2, সেটা করলে কত হচ্ছে 30। সো 30 আর equals to 150 into 15 into 0.8, so it's 12. So minus 30 r equals to minus 3, or r equals to 3 by 30, that means 1 by 10, that means 0.1, ওটাকে যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করি it's become 10%. So actually আমরা ক্যালকুলেট করতে চাইছিলাম কি r is what, r is return on equity, যেটা আমাদের কোয়েশ্চেন মার্ক ছিল রিটার্ন অন ইকুইটি। সো রিটার্ন অন আমরা ইকুইটি বার করে নিলাম কত, 10%, দ্যাট ওয়াজ দ্য কোয়েশ্চেন। সো এখান থেকে যে কোয়েশ্চেন্স আছে ক্যালকাটা ইউনিভার্সিটি, দ্যাট ইজ ভেরি লিমিটেড কোয়েশ্চেন্স, মানে ওই সিম্পলি ফর্মুলাটা মাথায় রাখতে হবে, আর গর্ডনের যে কমেন্টস কনক্লুশন পার্টটা, যে কি হলে কি হতে পারে, সেই জায়গাটার আন্ডারস্ট্যান্ডিং রাখলে মোটামুটিভাবে যেভাবেই সামস দিক না কেন আমরা সামস সলভ করে ফেলব, ঠিক আছে। সো প্র্যাকটিস সেট থেকে আরও সামস করতে হবে, দেন আমাদের ডিভিডেন্ড পলিসিতে এই দুটো মডেল করলেই যথেষ্ট, ওয়াল্টার অ্যান্ড গর্ডন মডেল, এটাই আমাদের সিউস সিলেবাসে আছে। আর এমএম মডেল আগে ছিল, এখন নেই, সো ওটা নিয়ে আমি আর ডিসকাস করছি। ওকে, চলো।